আজকের প্রবন্ধের নাম আমরা আগে বলেছি কি সাহিত্যের খেলা। আচ্ছা, সাহিত্যের খেলা কি? সাহিত্যের খেলা হচ্ছে সাহিত্যকে নিয়ে খেলা। এবার খেলা, সব খেলা কি সবাই খেলতে পারে? পারে না। আমাকে যদি ধরো, আমি কিন্তু এই যে তাস খেলা বা কার্ড খেলা যেটা, এটা আমি পারি না, ঠিক আছে? এটা আমি পারি না। তাহলে আমাকে যদি কেউ এই খেলাটা খেলতে বলে, আমি কি খেলবো? খেলবো না। এই খেলার প্রতি আমার ইন্টারেস্টও কাজ করবে না। কিন্তু আমি অনেক ভালো খেলি। কোনটা আমি ভালো খেলি? ধরো আমি লুডো খেলাটা অনেক ভালো খেলি, তো আমার লুডো খেলার প্রতি সবসময় একটা আগ্রহ কাজ করবে। আমি সবাইকে বলবো আসো লুডো খেলি, লুডো খেলি। কিন্তু আমি তো কার্ড খেলা বা তাস খেলা পারি না। তাহলে আমি যদি তাস খেলা না পারি, তাহলে নিশ্চয়ই বলবো না যে আসো আমরা তাস খেলি, তাস খেলি, তাই না? তাহলে মানুষ সেই জিনিসটাকে নিয়েই খেলে যে জিনিসটা তার আয়ত্তে রয়েছে, যে জিনিসটা সে করতে পারে, তাই না? তো আমাদেরকে বলছে আমরা যদি ভালো সাহিত্য রচনা করতে চাই, তাহলে সাহিত্যকে আমাদের সর্বপ্রথম ভালোবাসতে হবে। এই সাহিত্যকে নিয়ে খেলা করতে জানতে হবে, যে যেমন খুশি তেমন ভাবে সাহিত্যকে আমরা ব্যবহার করব। বোঝা গেল? তাহলে সাহিত্যের খেলা কি? সাহিত্য খেলা হচ্ছে সাহিত্যকে নিয়ে খেলা করা। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা বিষয়। এই গল্প পড়ার চাইতে হিন্দি পড়া অনেক ভালো। কেন? এ কথা কেন বলছো? আমি তো বুঝলাম না হাদি। আচ্ছা, তাহলে কেন এই প্রবন্ধের নাম সাহিত্যের খেলা? এই প্রবন্ধের বিষয়টা কি সেইটাই আমাদেরকে বোঝানো হয়েছে। আমি তোমাদেরকে যেটা বললাম, এইটাকেই এবার আমাদের রাইটার বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন বিষয় উদাহরণ হিসেবে ব্যবহার করে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদেরকেও সাহিত্যকে নিয়ে খেলা করতে হবে। তার মানে কি? আমাদেরকে সাহিত্যকে ভালোবাসতে হবে। আচ্ছা, এরপরে দেখো, জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা। তোমার মনে এখন প্রশ্ন জাগবে, আপু রোদা কে? রোদা হচ্ছে একজনের নাম, ঠিক আছে? তিনি একজন ভাস্কর। ভাস্কর কি? ভাস্কর হচ্ছে যে কাঠ বা ইট বা বিভিন্ন বস্তু দিয়ে, মাটি দিয়ে যে ভাস্কর্য তৈরি করে। বুঝে গেল? ভাস্কর মানে এমন না যে সে মাটি দিয়েই শুধু ভাস্কর্য তৈরি করে, সেটা না। মানুষ পাথর কেটে কেটে সুন্দর সুন্দর যে ভাস্কর্য তৈরি করে, এরাও কিন্তু ভাস্কর। তো এরকমই একজন জগৎ বিখ্যাত ভাস্কর, যার নাম হচ্ছে রোদা, যিনি নিতান্ত জড় প্রস্তরের দেহ। প্রস্তর কি? প্রস্তর হচ্ছে পাথর। পাথরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেবদানব কেটে বার করেছেন। আচ্ছা, বার করেছেন। তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। তৈরি মানে কি? তৈরি মানে তৈরি করে থাকেন। এখন এত বড় লাইনটাতে কি বোঝালো? কিচ্ছু বুঝি নাই। আসো আমরা বুঝি যে এই লাইনটাতে আমাদেরকে কি বুঝিয়েছে। বলছে যে একজন ফরাসি ভাস্কর, যার নাম হচ্ছে রোদা, তিনি কি করতেন জানো? বিভিন্ন ওই যে প্রস্তর দেহ, মানে প্রস্তর বলতে পাথর বা কাঠ, এইগুলো কেটে কেটে এমন ভাবে ভাস্কর্য তৈরি করতেন যেগুলোকে দেখে একদম জীবিত প্রায় মনে হয়। হয় না অনেক সময় একটা ভাস্কর্য দেখে হঠাৎ করে একটা মূর্তি দেখে মনে হয় আরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা পশু দাঁড়িয়ে আছে, বোঝাই যায় না যে এটা একটা মূর্তি। এতটা রিয়েলিস্টিক ভাবে তারা তৈরি করে। তো সেটাকেই বলছে যে এগুলো কেটে, অর্থাৎ এইগুলো পিটিয়ে কেটে ছেটে কি করে একদম জীবিত প্রায় দেবদানব তিনি তৈরি করতে পারতেন। অর্থাৎ বিভিন্ন টাইপের ভাস্কর্য তিনি তৈরি করতে পারতেন। তিনিও বলেছেন যে যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকেন। তৈরি মানে তৈরি করে থাকেন। তিনি কি করেন? তার ওই যে ভাস্কর্য তৈরির যে সামগ্রী, সেইগুলো নিয়ে সে যখন তখন তার মন চাইলেই সেই কাজটা করতে পারে। তাহলে যে যে কাজটা করতে পারে, সেই কাজ করার জন্য কি তার নির্দিষ্ট সময়েরই প্রয়োজন? সেটা না। যে পারে সে যে কোনো অবস্থাতে পারে, এটা বোঝানো হয়েছে। এরপরে দেখো, এই পুতুল গড়া হচ্ছে, গড়া মানে তৈরি করা, ঠিক আছে? এই পুতুল গড়া হচ্ছে তার কাছে খেলা। বুঝতে পেরেছো? তোমার কাছে মনে হবে যে আল্লাহ কি কঠিন, এই ভাস্কর্য এইভাবে কিভাবে তৈরি করলো, কিন্তু যে তৈরি করেছে তার কাছে হচ্ছে এটা হলো ডাল ভাত, তার কাছে এটা একটা খেলা। সে মাটি নিয়ে বা কোনো একটা বস্তু নিয়ে খেলতে খেলতে একটা ভাস্কর্য তৈরি করে ফেলে। তো এরকম আমাদের কি করতে হবে? সাহিত্যকে নিয়ে খেলতে জানতে হবে। আচ্ছা, এরপরে দেখো, শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো শিল্পী
তার শিল্পকে নিয়ে এরকম খেলা করেন, অর্থাৎ তার শিল্পকে নিয়েই সে সবসময় চর্চা করে। এই কারণে না সে সেই বিষয়ে এক্সপার্ট হয়ে ওঠে এবং আমরা তাকে শিল্পী হিসেবে জানি। শিল্পী বলতে কিন্তু শুধুমাত্র গান গাইছে তাকেই বলা হয় না, বুঝতে পেরেছো? যে শিল্প রচনা করে সেই হচ্ছে শিল্পী। যে অনেক ভালো নাচ করে সে কিন্তু এরকম বলে না যে আমি সকালবেলা ভালো নাচতে পারি, আমি দুপুরবেলা নাচতে পারি না, এরকম কিন্তু হয় না। যে পারে সে যে কোনো সময় পারে, সে সব সময় তার হাতের এক্সারসাইজ করছে নাচের আঙ্গিকে, নাচ, হ্যাঁ দাও, নাচের আঙ্গিকে হাত পা নাড়াচ্ছে বা যে কোনো সময় সেটা করছে। এটা হচ্ছে তার কাছে, নাচটা হচ্ছে তার কাছে একটা খেলা, অর্থাৎ সেই বিষয়ে তার কি রয়েছে, আয়ত্ত রয়েছে, পূর্ণ আয়ত্ত রয়েছে। এরপরে দেখো, যিনি গড়তে জানেন অর্থাৎ যিনি তৈরি করতে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। অর্থাৎ যে ভাস্কর সে তো মূর্তি বানাতেই পারে, সেটা যে কোনো কিছুর। শিব বলতে এখানে মানুষকে বোঝাচ্ছে যে দেবতার মূর্তিও সে তৈরি করতে পারে, যে পারে। আর যে পারে সে কি করে, বাদর, জীবজন্তু এগুলোও তৈরি করতে পারে। অর্থাৎ যে পারে সে সবকিছু তৈরি করতে পারে। একটা ভাস্কর যদি বলে যে আমি শুধুমাত্র হাঁড়ি তৈরি করতে পারি, আমি তো কলসি তৈরি করতে পারি না বা কলস তৈরি করতে পারি না, তাহলে হবে? যে পারে সে সবকিছু পারে, ব্যাপারটা এরকম। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাত এক করতে আর হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সেই অধিকার নেই। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছে? আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না। আর হয় না বলতে কি জানো? ভোগান্তি পোহাতে হয় না, ঠিক আছে? ভোগান্তি পোহাতে হয় না। হয় না যে শিল্পীদেরকে এক করতে হলে বলে যে ও আসলে আমি যাব না, এ আসলে আমি যাব না। এইগুলো কারা করে জানো? যাদের এই গুণ ক্ষমতা নাই, তারা ভয় পায় যে আমার থেকে ও ভালো পারে, ওর কাছে আমি যাব না, ঠিক আছে? তারা কিন্তু ভয় পায়। তো কিন্তু যারা প্রকৃতপক্ষে বড় বড় শিল্পী, তারা আর হচ্ছে শিখতে, সকলে একত্রিত হতে, যে আলোচনা করলে নতুন একটা জিনিস আমি জানতে পারবো, বিষয়টা এরকম। তো সেটাই বলছে যে আমাদের সাথে আমাদের মতো ছোট ছোট শিল্পীদের থেকে বড় বড় শিল্পীদের পার্থক্য এটাই যে তাদেরকে একত্রিত করতে কোন ধরনের ভোগান্তি পোহাতে হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্য, কলা রাজ্য কি, এই যে শিল্পের যে রাজ্য, সেই রাজ্যটাকে বলা হয় কলা রাজ্য। মহাপুরুষদের যা খুশি তাই করবার অধিকার আছে, ইতর শিল্পীদের সেই অধিকার নেই। ইতর শিল্পী বলতে কাকে বোঝানো হয়েছে? ইতর শিল্পী বলতে বোঝানো হয়েছে যে ছোট শিল্পীদের, যারা একটু কম পারে, ঠিক আছে, যারা একটু কম দক্ষ, তাদেরকে বলা হচ্ছে যে ইতর শিল্পী বা ছোট শিল্পী। বোঝা গেল? স্বর্গ হতে দেবতারা মধ্য মধ্য ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, ঠিক আছে? স্বর্গ হতে দেবতাদের ভূতলে অবতীর্ণ হওয়া। ভূতল কি? ভূতল হচ্ছে মাটি, ঠিক আছে? ভূতল হচ্ছে মাটি বা পৃথিবী। দেবতারা কোথায় থাকে? দেবতারা স্বর্গে থাকে, আকাশে থাকে। তো স্বর্গ থেকে, আকাশ থেকে যখন দেবতা মাটিতে নেমে আসবে, সেইটাতে আমরা কেউ কি করি না? আপত্তি করি না, কোনো আপত্তি করি না। কিন্তু মর্তবাসী, মর্তবাসী মানে কি? মর্তবাসী মানে হচ্ছে পৃথিবীবাসী, তাদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। রসাতল মানে কি? রসাতল মানে হচ্ছে নিচে গমন করা, ঠিক আছে? আমি যেই পজিশনে রয়েছি সেইখান থেকে নিচে গমন করাটাকে বা গোল্লায় যাওয়া আমরা যেটাকে বলি, যে তুমি খারাপ করছো, তুমি যেই টাইপের স্টুডেন্ট সেখান থেকে তুমি পারতেছো না, তুমি ফল করছো, তুমি গোল্লায় যাচ্ছ, তুমি রসাতলে চলে যাচ্ছ। বুঝে গেল? তো বলতেছে দেখো যে বিষয়টা, যে আমি যে পজিশনে আছি সেইখান থেকে নিচে চলে যাওয়াকে বলছে রসাতলে চলে যাওয়া, বা কি হওয়া, আমার পজিশন থেকে খারাপ হয়ে যাওয়া, সেটাকে আমরা খুব খারাপ বলি। যে আল্লাহ, ওই ছেলের কি হবে, ও তো রসাতলে চলে গেছে, গোল্লায় চলে গেছে, ওরে দিয়ে আর কিচ্ছু হবে না। কিন্তু দেবতা যে থেকে আকাশে, স্বর্গে, সে যখন মাটিতে নেমে আসে, স্বর্গ কোথায়? উপরে, উপর থেকে দেবতাও তো স্বর্গে মাটিতে নামতেছে, মানে কি নিচে নামতেছে, সেইটাকে তো আমরা কেউ আপত্তি করছি না সেইখানে। বরং আরো আমরা বলছি আল্লাহ আমাদের কি ভাগ্য যে দেবতা আমাদেরকে দেখা দিছে, এইটাকে আমরা কেউ নিন্দা করছি না। কিন্তু আমরা মানুষরা যখন তার পজিশন থেকে নিচে নেমে যাচ্ছি, সেটাতে আমাদের ঘোর আপত্তি, ঠিক আছে? এই কারণে আমাদের উন্নতি হচ্ছে না, কারণ আমরা কি অবিচার করি, এক একজনকে, এক একটা সেক্টরকে আমরা এক এক ভাবে প্রায়োরিটি দিই। বোঝা গেল?
এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে, কারো কোনো কোশ্চেন আছে?